বিজেপি যদি ফেয়ার ইলেকশন হয় পশ্চিমবাংলায় বিজেপির 40-এর কম সিট পাওয়ার কথা। পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে যেটা হলো, সংখ্যালঘু এবং নারী ভোটারদের নাম বাদ যাচ্ছে। তাহলে গণতন্ত্রের উৎসব আর বলা যাবে হচ্ছে বাংলার ওপর, বাঙালির ওপর এত নির্লজ্জ নগ্ন আক্রমণ। এসআইআর এর সংশোধিত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে যে সব মিলিয়ে প্রায় 91 লক্ষ নাম বাদ। শুভেন্দু অধিকারী হাসি মুখে বলছেন আরো নাম বাদ যাবে। তো ওই যে প্রথমে 1 কোটি যে একটা লক্ষ্যমাত্রা সেট করে দেওয়া হয়েছিল, সেই লক্ষ্যে কি এগোনো হচ্ছে? উদ্দেশ্যটা কি? এই বিশেষভাবে উল্লেখযোগ্য যে 60 লক্ষ বিবেচনাধীন ছিল, তার মধ্যে থেকে 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে, 27 লক্ষের একটু বেশি নাম। তো তাদের তো বৈধ নথি রয়েছে, কিন্তু এটা ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে কিছু তথ্যগত অসঙ্গতি, কারণ তাদের গণতান্ত্রিক অধিকারটা তারা কিন্তু ফলো করতে পারবে না। তো এই যে গণতন্ত্রের উপর একটা আঘাত, কার লাভের জন্য, কি উদ্দেশ্যে এসআইআর এর? আসলে যে উদ্দেশ্যে এসআইআরটা করা, যে ভোটার তালিকা থেকে মৃত স্থানান্তরিত ভোটারদের একটা তালিকা করা, তাদেরকে বাদ দেওয়া, তো সেক্ষেত্রে সেই উদ্দেশ্যটাই কি পূরণ হলো আলটিমেটলি? পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে যেটা হলো, এটা ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, আনপ্রেসিডেন্টেড ঘটনা। এইরকম ঘটনা ভারতীয় যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র, তার ইতিহাসে এরকম কোনো ঘটনা এর আগে কখনো কোথাও ঘটেনি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলার ওপর, বাঙালির ওপর এত নির্লজ্জ নগ্ন আক্রমণ দিল্লির সরকারের পক্ষ থেকে, এটা স্বাধীনতার পরে আজ পর্যন্ত কখনো ঘটেনি। কাজে এটা একটা নজিরবিহীন পরিস্থিতি। এসআইআর করার কথা কেন বলা হয়েছিল? বলা হয়েছিল এর মাধ্যমে আমরা একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা পাবো। আমরা এমন একটা ভোটার তালিকা পাবো যেই ভোটার তালিকায় মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম থাকবে না, ডুপ্লিকেটও, হ্যাঁ, তাদের নাম থাকবে না। কিন্তু আমরা কি পেলাম? আমরা এমন একটা ভোটার তালিকা পেলাম যেটা কমিশনের নিজের ভাষাতেই অসম্পূর্ণ ভোটার তালিকা। আমরা বলতে শুনছি এবারের নির্বাচনে যারা ভোট দিতে পারবেন না, তার মানে এটা নয় যে তারা আর কখনো ভোট দিতে পারবেন না। অর্থাৎ স্বীকার করে নেওয়া হচ্ছে যে তারা বৈধ ভোটার, অথচ এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন না। কেন হবে? নির্বাচক মন্ডলী আমরা কারা? আমরা সবাই নির্বাচক মন্ডলী, যারা আমরা ভোট দিই। নির্বাচক মন্ডলীর একটা বিরাট অংশকে সরিয়ে রেখে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনের নামে পশ্চিমবঙ্গে একটা প্রহসন অনুষ্ঠিত হতে চলেছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, এটা কেন করা হচ্ছে? এটা করার একমাত্র কারণ হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিজেপি যাতে পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলকে বিকৃত করতে পারে। আমি নিশ্চিত নই যে বিজেপি ঠিক কতটা কারচুপি করতে পারবে। যতটা কারচুপি করলে বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে সরকারে আসা সম্ভব, ততটা কারচুপি করতে পারবে, নাকি তার থেকে খানিকটা কম কারচুপি করবে, সেটা আমি নিশ্চিত নই। কিন্তু কারচুপি যে হচ্ছে পশ্চিমবঙ্গে, পুকুর চুরি যে হচ্ছে, এটা এই এসআইআর এর মাধ্যমে এবং নির্বাচন কমিশনের সরাসরি নির্লজ্জ পক্ষপাতের মাধ্যমে একদম দিনের আলোর মতো স্পষ্ট। আরেকটা কথা বলি, আমি নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলা আমি ট্রাভেল করলাম। উত্তরবঙ্গ থেকে মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ, আমাদের রাজ্যের পশ্চিম দিক, জঙ্গলমহল। এবং আমার যেটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মনে হলো, নিঃসন্দেহে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছেন, তার বিরুদ্ধে একটা ভীষণ প্রতিষ্ঠান বিরোধী হাওয়াও রয়েছে। কিন্তু একই সঙ্গে বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে কোনো হাওয়া নেই। কাজেই বড় ধরনের কারচুপি না হলে, বড় ধরনের পুকুর চুরি না হলে পশ্চিমবঙ্গের বিজেপির পক্ষে ক্ষমতায় আসাটা দিবাস্বপ্নই থেকে যাবে। কিন্তু যখন ভোটার তালিকার একটা বিরাট অংশ ভোট দিতে না পারেন, লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, এবং একই সঙ্গে ফর্ম 6 এর মাধ্যমে ভিন রাজ্যের লোককে পশ্চিমবঙ্গের ইলেকটোরাল রোলে তাদেরকে নাম ঢোকানো হয়, এর মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এইটাকে গলা টিপে খুন করা হচ্ছে। শুধু তাই হচ্ছে না সঙ্গীতা, এর সঙ্গে আরো একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, আমাদের ফেডারেল গণতন্ত্র,
এইটাকে ধ্বংস করা হচ্ছে। আজকে যখন আমরা কথা বলছি, আজকে সকালে নির্বাচন কমিশন তার এক্স হ্যান্ডেল থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম করে হুমকি দিয়ে টুইট করেছে, এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের প্রতি নির্বাচন কমিশনের আলটিমেটাম, পরে এডিট করে করেছে তৃণমূল কংগ্রেসের প্রতি নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা, বলে যে এবার তারা ঘোষণা করেছে এবারে নির্বাচন হবে ভয়হীন নির্বাচন, দুর্নীতিহীন নির্বাচন, ইত্যাদি ইত্যাদি। এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। নির্বাচন কমিশন তারা নিরপেক্ষ বডি, কেন তৃণমূল কংগ্রেসকে হঠাৎ ট্র্যাক করে কেন করতে যাবে? তার কারণ হচ্ছে প্রশ্নটা এখানে তৃণমূল কংগ্রেস না বামফ্রন্ট, এটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন কমিশন সরাসরি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে এবং তারা যেন তেন প্রকারেণ বাংলায় বিজেপির ক্ষমতা দখলটাকে নিশ্চিত করতে চাইছে। ধরা যাক সিউড়ি আসনের যিনি বিজেপি প্রার্থী, আমি তার সাক্ষাৎকার শুনছিলাম, তিনি সমস্ত মিডিয়ার সামনে তিনি খোলাখুলি বলছেন, গতবার আমি 7-8 হাজার ভোটে হেরেছিলাম, এইবারে আমার যে বিধানসভা সেখান থেকে প্রায় 20,000 লোকের নাম বাদ যাচ্ছে এবং আমি জেতার ব্যাপারে কনফিডেন্ট। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, মোট যে সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে তার 95% হচ্ছে মুসলিম। এটা একদম সরাসরি সাবার ইনস্টিটিউট তারা একদম বিধানসভা ধরে ধরে তারা দেখিয়েছে। ভবানীপুর এবং বালিগঞ্জ বিধানসভা নিয়ে অল্ট নিউজ তার প্রতিবেদন করেছে, যেটা তোমাদের ইনস্ক্রিপ্টে যার বাংলা তর্জমা প্রকাশিত হয়েছে। তারা একদম সরাসরি ভাবে দেখিয়েছে যে কিরকম ভাবে সংখ্যালঘু এবং নারী ভোটারদের নাম বাদ যাচ্ছে। এবং শুধু তাই তো নয়, আমরা যদি দেখি গাইঘাটাতে বিডিও অফিস ঘেরাও হয়েছে, প্রচুর মতুয়া মানুষ তাদের যে ভোটাধিকার সেটা কেড়ে নেওয়া হয়েছে। কাজেই সব মিলিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে যেটা অনুষ্ঠিত হতে চলেছে, এটা সংসদীয় গণতন্ত্রের যাবতীয় রীতিনীতির বিরোধী এবং কার্যত একটা অবৈধ প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তাহলে গণতন্ত্রের উৎসব আর বলা যাবে ভোটকে এবারের যে নির্বাচন কমিশন ভোটে লড়ছে? নির্বাচন কমিশন তো সরাসরি পক্ষপাত দুষ্ট হয়ে ভোটে লড়ছে এবং এটা সবচাইতে যন্ত্রণার যে নির্বাচন কমিশন শুধু নয়, আমাদের বিচার ব্যবস্থার প্রতিও আমাদের সাধারণ মানুষের যে আশা, যে ভরসা ছিল, সেই সবকিছুই আজকে শেষ হয়ে যাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছিলেন, এই যে বিবেচনা মানে সংশোধিত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে সব থেকে বেশি নাম বাদ গেছে মুর্শিদাবাদ। একে তো মানে বর্ডার এলাকা এবং তারই সঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত জেলা, মুর্শিদাবাদে প্রচুর নাম বাদ গেছে। সবচাইতে বেশি মুর্শিদাবাদে বাদ গেছে। মালদাতে প্রচুর নাম বাদ গিয়েছে। দিনাজপুর, উত্তর 24 পরগনায় মতুয়ারাও আছেন। দিনাজপুর শতাংশের বিচারে সেখানেও বাদ যাওয়ার নামটা বিরাট পরিমাণে। এবং নন্দীগ্রামের কথা আমি বললাম যে বাদ যাওয়া ভোটারদের নামের মধ্যে 95% হচ্ছে মুসলমান। আর এই বাদ যাওয়া ভোটারদের বাদ রেখেই ভোটটা হবে। বাদ যাওয়া ভোটারদেরকে বাদ রেখেই ভোট হবে। এই বাদ যাওয়া ভোটার কারা? এই বাদ যাওয়া ভোটার হচ্ছেন সম্মানিত নির্বাচক মণ্ডলী, যারা এই গণতন্ত্রের প্রাণ। ভোটার হচ্ছে গণতন্ত্রের প্রাণ। সেই গণতন্ত্রের প্রাণ সত্তাটাকেই, গণতন্ত্রের যে কবচ কুণ্ডল, সেইটাকে কেড়ে নিতে চাইছে বাংলার মানুষের কাছ থেকে নির্বাচন কমিশন। এত নির্লজ্জ পক্ষপাত, এত সরাসরি একটা দলের প্রতি পক্ষপাত এর আগে কোন নির্বাচনে বাংলার মানুষ, ভারতের মানুষ, ভারতের কোন রাজ্যের মানুষ দেখেনি। এবং এটা প্রমাণিত হয়ে গেল যখন এই বিচার ব্যবস্থা বা নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ যে সমস্ত এজেন্সি, সেইগুলো পর্যন্ত যখন বিজেপির দ্বারা টেক ওভার করে নিচ্ছে, বিজেপির দখলে চলে যাচ্ছে, এটা বলতে কোনো রকম দ্বিধা সংশয় থাকার কোনো কারণ নেই। ভারতে হয় ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়ে গেছে, অথবা আমরা খুব দ্রুত আমরা ফ্যাসিজমের পথে হাঁটছি। এটা একটা অলিখিত জরুরি অবস্থা। আলাদা করে বলতে হয় যেখানে মানুষ তাদের ভোটাধিকারই প্রয়োগ করতে পারবে না, এখনো মানে এটা বলার জায়গায় আছে যে আমরা যাচ্ছি। যদি এই পদ্ধতিতে বাংলায় নির্বাচন হয় এবং বাংলায় যদি এইভাবে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে এটা আশঙ্কা করবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে, এরপরে আর কোনো অবিজেপি রাজ্যে ফেয়ার ইলেকশন হবে না। ভারতের যে সংসদীয় গণতন্ত্র, তার যে পেরেক, তাতে শেষ পেরেকটা, যে কফিন, তাতে যে শেষ পেরেকটা
এই বাংলার নির্বাচনের মাধ্যমে কিন্তু শেষ পেরেকটা পোতার কাজ চলছে। এবং যদি এইভাবে নির্বাচন হয় তাহলে এটা খুব যন্ত্রণার যে স্বাধীনতার 8 দশক পরে আমরা কার্যত আমরা আবার দ্বিতীয়বার পরাধীন হচ্ছি, আমরা সম্পূর্ণ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ছি। এত বড় অন্যায় বাঙালির সাথে হলো, বাংলার সাথে হলো। সবচেয়ে যন্ত্রণার হচ্ছে বাংলার রাজনৈতিক দলগুলো, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরএসপি, অন্যান্য রাজনৈতিক দল, তারা এটা হতে দিলেন। আমি এই প্রসঙ্গে আসছিলাম একদমই দাদা, যে নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠছে, যে যাদের ভোটাধিকার চলে গেল, মানে ভোট দিতে পারবেন না, ভোটার তালিকায় নাম থাকলো না, তাদের নাগরিকত্ব তাহলে থাকবে কিনা এই প্রশ্ন হচ্ছে। যে রাজনীতির কারবারিরা যাদেরকে ভোট ব্যাংক মনে করেন, ভোটের আগে তাদের জন্য যারা লড়াই করলেন না, ভোট মিটে গেলে তাদের জন্য লড়বেন। এবং এই গোটা ঘটনাটাই, এই যে নাগরিকত্ব চলে যাওয়ার কথা বলছো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জমি বাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে না যাদের নাম এসআইআর এর সংশোধিত তালিকায় নেই। কলকাতায় 350 বছরের বাসিন্দা, অত্যন্ত বিখ্যাত মিত্র পরিবার, 350 বছর ধরে তারা কলকাতায় আছেন। মানে ভাবতে পারছো, ব্রিটিশ আসার আগে থেকে তাদের নাম, সেই পরিবারের সদস্যদের নাম বাদ পড়ে গেছে। প্রাক্তন সাংসদ, জয়নগর কেন্দ্রের প্রাক্তন এসইউসিআই পার্টির সাংসদ তরুণ মণ্ডল, তার নাম ডিলিটেড হয়ে গেছে। একজন সাংসদ যিনি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ছিলেন, তার নাম বাদ চলে গেছে। নন্দলাল বসুর আত্মীয়, 88 বছর বয়স ভদ্রলোকের সম্ভবত, তার নাম বাদ চলে গেছে। দেশের হয়ে যারা যুদ্ধ করেছেন, যারা গুলি খেয়েছেন, কার্গিলে যুদ্ধ করেছেন, তাদের নাম বাদ চলে গেছে। কাজেই এত বড় অন্যায়টা ঘটে যাচ্ছে বাংলার সাথে, বাংলার মানুষের সাথে। অথচ আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ বললেন যে এসআইআর হওয়ার আগে তার মৃত্যু হবে, তার মৃতদেহের ওপর দিয়ে এসআইআর হবে। এখন দেখছি যে তিনি দিব্যি জীবিত আছেন এবং তিনি এসআইআর প্রক্রিয়াটাকে কার্যত মেনে নিয়ে তিনি ভোট প্রচার করছেন। আমরা দেখলাম কেউ ভালো এসআইআর এর কথা বলছিলেন, আমরা দেখছি তারাও কার্যত মেনে নিয়েছেন গোটা বিষয়টা। কাজেই এটা একটা একই সঙ্গে যেমন দিল্লির আগ্রাসন, নির্বাচন কমিশনের আগ্রাসন, বিচার ব্যবস্থার আগ্রাসন, বিজেপির আগ্রাসন, একই সঙ্গে আমাদের বাংলার রাজনৈতিক দলগুলোর একটা ভয়ঙ্কর আত্মসমর্পণের গল্পও বটে। কাজেই বাঙালির জন্য এত বড় দুর্দিন খুব কম এসেছে। তাহলে এদেরকে বাদ রেখেই তো ভোটটা হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। আর এসআইআর এর প্রভাবটা ভোটে কি পড়বে সেটার একটা ইঙ্গিত আপনিও বললেন, যে সিউড়ির যিনি প্রার্থী, তার ইন্টারভিউ আপনি দেখছিলেন, তার কি মন্তব্য। তাহলে আলটিমেটলি কি পরিবর্তন হবে? আমি আবারও বলছি, এই নির্বাচনটাই প্রহসনের নির্বাচন। এই নির্বাচনটাই লক্ষ লক্ষ মানুষকে বাদ দিয়ে যে নির্বাচন হয়, সেই নির্বাচনটাই হচ্ছে অবৈধ নির্বাচন। বিজেপি যদি ফেয়ার ইলেকশন হয় পশ্চিম বাংলায়, বিজেপির 40-এর কম সিট পাওয়ার কথা। বিজেপির কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তারা যতই হিন্দু মুসলমানের রাজনীতি করুক, যাই করুক। কাজেই বিজেপি ততটা কারচুপি করতে পারবে কিনা আমি জানি না, যতটা কারচুপি করলে পরিবর্তন ঘটানো সম্ভব, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা সম্ভব। কিন্তু যদি বিজেপি ততটা কারচুপি করতে পারে বা না পারে, তাহলেও এই নির্বাচনটা আসলে প্রহসনের নির্বাচন। এবং এটা তো সবার জানা কথা যে তৃণমূল কংগ্রেসের সরকারে জিততে, সরকারে আসতে, বামপন্থীদের সরকারে আসতে, কংগ্রেসের সরকারে আসতে 150-র কাছাকাছি সিট প্রয়োজন হয়। বিজেপির তা প্রয়োজন নেই। বিজেপি 110, 120, 130টা সিট পেলেই বিজেপি সরকারে চলে আসবে, বাকিটা সে কিনে নেবে। এরকম ভাবে বিজেপি 15 দিন থাকবেন বলছেন, সন্দেহ হচ্ছে? সন্দেহের কিছু নাই। এটা তো অমিত শাহর কথা শুনে আমার মনে হচ্ছিল আগে যেমন রঘু ডাকাত ঘোষণা করে ডাকাতি করতে আসতেন, বা এটা তো আমরা দেখেছি না, অমিত শাহর ঘোষণাটা আসলে সেই রকম, যে আমি নির্বাচন কমিশনকে ব্যবহার করব, নির্বাচন চলাকালীন পশ্চিমবঙ্গে থাকবো, যাবতীয় কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করব আমি বাংলা দখল করবার জন্য, এবং তারপরেও যদি আমি সংখ্যাগরিষ্ঠতার থেকে কম পাই তাহলে আমি কিনে নেব। যদি এত কিছুর পরেও বাংলার মানুষ ভোট দিয়ে বিজেপিকে 100-র কমে আসন দেন এবং বিজেপি যদি সরকারে আসতে না পারে, তাহলে বুঝতে হবে যে বাংলার মাটি বিজেপির ওয়াটারলু। বাংলার মাটি কোনোদিন বিজেপি দখল করতে পারবে না। বাংলার ডিএনএতেই রয়েছে বিজেপির প্রতি প্রত্যাখ্যান। এখানে একটা বিষয় খুব মানে প্রশ্ন তুলতেই হয়, যে রাজনৈতিক দলগুলো, মানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা কেন এই একটা বিষয়ে একজোট হতে পারলো না? কেন একটা বৃহৎ আন্দোলন গড়ে তোলা গেল না এই এসআইআর এর
বিরোধিতা এবং এই এসআইআরটাকে বাতিল করা গেল না? এসআইআর তো প্রয়োজন, মানে ভোটার তালিকা সংশোধন প্রয়োজন, কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি করে এইভাবে যে একটা মানুষের যে বাদ দেওয়ার যে একটা প্রবণতা, বৈধ ভোটারকে বাদ হ্যাঁ, দেওয়া হ্যাঁ, হচ্ছে। এই ব্যাপারটাকে কেন আটকানো গেল? কেন আটকানো গেল না আর কি বলবো, বাংলার দুর্ভাগ্য, বাঙালির দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। যখন দেশভাগ হয়েছিল, তুমি নিশ্চয়ই জানো, স্বাধীনতা আন্দোলনে সবচাইতে বেশি প্রাণ দিয়েছিলেন বাংলা এবং পাঞ্জাবের মানুষ। আন্দামান জেলে যারা বন্দী ছিলেন তাদের মধ্যে সবচাইতে বেশি বন্দী হচ্ছে আমাদের বাংলা থেকে। প্রথম ফাঁসির মঞ্চে যিনি মারা গিয়েছিলেন তার নাম ক্ষুদিরাম বসু। সবচাইতে গুরুত্বপূর্ণ লড়াই সংগ্রাম যিনি করেছিলেন ভারতের বাইরে থেকে সেনাবাহিনী নিয়ে যিনি ঢুকছিলেন তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু যখন ভারত স্বাধীন হলো তখন আমরা কি দেখলাম? তখন আমরা দেখলাম বাংলা এবং পাঞ্জাব বিদেশি শাসকের বিরুদ্ধে, ইংরেজের বিরুদ্ধে সবচাইতে রক্ত দেওয়া এই দুটো প্রভিন্সের বুকের ওপর দিয়ে করাত চালিয়ে দেওয়া হলো। তখনও বাংলার তৎকালীন নেতারা দেশভাগ আটকাতে পারেননি। তারা একজোট যদি হতেন তারা হয়তো দেশভাগ আটকাতে পারতেন, তারা হয়তো একসঙ্গে অবিভক্ত বাংলার দাবিতে বড় আন্দোলন করতে পারতেন। তখনও হয়নি, এখনো হচ্ছে। বাঙালির মধ্যে ইউনিটির অভাব আছে। ইতিহাস তো আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছে, এবং আমরা তো দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। যে মানুষটা দশকের পর দশক ধরে ভোট দিয়েছেন, দেশকে গর্বিত করেছেন, দেশের জন্য গুলি খেয়েছেন কারগিলে, সেই মানুষটা ভোট দিতে পারবেন না। আর এই মানুষ তো বিজেপির দিকে তাকাবেন না, এই মানুষ কার দিকে তাকাবেন? এই মানুষ তাকাবেন বাংলার রাজনৈতিক দলগুলোর দিকে। তারা এই গোটা প্রহসনের ব্যবস্থাটাকে মেনে নিয়ে, এত লাখ লাখ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এইটা মেনে নিয়ে তারা আজকে ভোট প্রচারে যাচ্ছে। এর চেয়ে যন্ত্রণার কথা আর কি হতে পারে? দেখা যাক, 4 মে তো রেজাল্ট বেরোবে, তার আগেও এখন এই সংশোধিত তালিকা দেখে রাজনৈতিক দলগুলি, মানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি কোনো টনক নড়ে কিনা, কোনোরকম কোনো আন্দোলন সংগঠন করে কিনা, ইতিমধ্যে যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, যদি এরপরে কিছু হয়, তারা এখনো করেন, আর করার কিছু বাকি নেই, আর সময় কিছু বাকি নেই। কি ভোটটাই বাতিলের দাবি ওঠা উচিত? আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে কেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো বড় আন্দোলনের পথে গেল না, তারা বোধহয় রাষ্ট্রপতি শাসন জারির ভয় পাচ্ছিলেন। কিন্তু রাষ্ট্রপতি শাসনের থেকে আর কত ধাপ পেছনে রয়েছি আমরা। প্রথমত, আমাদের মতো রাজ্যে যেখানে বিপুল সংখ্যক হিন্দু পপুলেশন, সেখানে বিজেপি রাষ্ট্রপতি শাসনের ঝুঁকি নেওয়ার সাহস দেখাতো কিনা, এটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই সাহসটা দেখানো উচিত ছিল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর, যে যা করে নেয় করুক, আমরা এই লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার, বৈধ ভোটার তারা দেশের নাগরিক, তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা পার্টিসিপেট করব না। এখন যেটা হতে পারে, যদি এত কারচুপি করে বিজেপি কোনো রকমে সরকার গঠন করে, তাহলে বিজেপি বলতে পারবে, আরএসএস বলতে পারবে, দিল্লি বলতে পারবে, নির্বাচন কমিশন বলতে পারবে যে বাংলার রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে পার্টিসিপেট করেছে, এবং এর মাধ্যমে আসলে গোটা প্রসেসটাকে, এই প্রহসনটাকে বৈধতা দেওয়া হলো। আমি ওটাকে বৈধতা দিলাম, আমি ওটাকে ভ্যালিডেট করলাম। এটা সবচেয়ে যন্ত্রণা।